বাংলাদেশ ব্যাংক থেকে আমরা শুনেছি প্রায় $2.5 বিলিয়ন ভারতীয়রা নাকি নিয়ে গিয়েছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ হয়েছে। এটা যেন মনে হয় একটা নিষিদ্ধ পল্লী বাংলাদেশ ব্যাংক। দেশে এখন কি ঘটতে যাচ্ছে? দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। আপনারা জানেন যে বাংলাদেশের অর্থনৈতিকভাবে চরম এক বিপর্যয়ের মুখোমুখি। আমাদের জিডিপি যথেষ্ট সমস্যার সম্মুখীন। আমাদের বাংলাদেশ ব্যাংকে যেই রিজার্ভ জাতীয় অর্থনীতি এবং বাজেট বাস্তবায়নের জন্য তা ক্রমশ কমে আসছে, যা বাংলাদেশের এক মহা সংকট সৃষ্টি করবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার ঋণের পর ঋণ নিয়ে এসেছে। এক ঋণকে মোকাবেলা করার জন্য আরেকটি ঋণ নিয়েছে এবং অনেকগুলো ঋণের কিস্তি কিন্তু আমাদের এই আগামী মাসে দিতে হবে। বাংলাদেশের উন্নয়নের চাকা, বাংলাদেশের চলমান কর্মকাণ্ডগুলোকেও পরিচালন করতে হবে। সেক্ষেত্রে সরকারের হাতে যেই যতটুকু ডলার তাদের কাছে আছে, এ দিয়ে তা সম্ভব হবে না পরিচালনা করা। অর্থনীতিবিদরা বারবার সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন, সতর্ক করেছেন, কিন্তু সরকার তার চোরে না শোনে ধর্মের কাহিনী। এই সরকারের নেতৃত্বে আমরা দেখেছি দীর্ঘ 15 বছর যাবৎ লুটপাট এবং অর্থ পাচারের কারণে বাংলাদেশ আজ একটা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। আপনি জানেন যে সমস্ত ব্যাংকগুলোকে নিয়ন্ত্রক হচ্ছে গিয়া বাংলাদেশ ব্যাংক। আজকে সেই শস্যের ভিতরে ভূত চেপে বসেছে। বাংলাদেশ ব্যাংক থেকে আমরা শুনেছি প্রায় $2.5 বিলিয়ন ভারতীয়রা নাকি নিয়ে গিয়েছে। এর একটা অংশ হিসাবে দেখেছেন যে 57 জন কর্মকর্তা একযোগে তারা পদত্যাগ করেছে। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ হয়েছে। এটা যেন মনে হয় একটা নিষিদ্ধ পল্লী বাংলাদেশ ব্যাংক। আজকে সমস্ত জায়গাতে জবাবদিহিহীনতার কারণে উপুর করে দেমা লুটে পুটে খাই। রাষ্ট্রের প্রধানমন্ত্রী যখন মিথ্যাচার করেন যে আমাকে ভোট দিয়ে জনগণ ক্ষমতায় বসিয়েছে, তখন অন্য যত নেতাকর্মী, কর্মকর্তা, কর্মচারী রয়েছে প্রজাতন্ত্রের, তারা মনে করছেন যে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলতেছেন, প্রধানমন্ত্রী আমাদেরকে এই অবৈধ কর্মকাণ্ডে উৎসাহিত করতেছেন। এজন্য তারা দেদারসে তারা সমস্ত অপকর্মগুলো করে যাচ্ছে এবং সমস্ত ব্যাংকগুলো আজকে শূন্য। আপনি দেখেছেন যে আমাদের অনেকগুলো ব্যাংককে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছিল যে তারা একটা সবল ব্যাংকের সাথে একটা দুর্বল ব্যাংককে একত্রীকরণের তারা প্রচেষ্টা চালিয়েছিল। এই সিদ্ধান্তও কিন্তু তারা থাকতে পারছে না, কারণ তাদের এই সিদ্ধান্ত ব্যাংকগুলো মানছে না, ব্যাংক কর্মচারীরা মানছে না। আমরা দেখেছি যে এই সরকারের আমলে যেই ব্যাংকগুলোকে দেওয়া হয়েছে দলীয় বিবেচনায়, আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসনের জন্য, তাদের মনোরঞ্জনের জন্য উপঢৌকন হিসাবে ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছিল, সেই ব্যাংকগুলো আজকে দেউলিয়া হয়ে গিয়েছে। সেই ব্যাংকগুলো আজকে পথে বসেছে। সেই ব্যাংকগুলোকে আজকে রাষ্ট্রের উদ্যোগে সেগুলোকে সবল ব্যাংকগুলোর সাথে একত্রীকরণের প্রচেষ্টা চলছে। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হওয়ার কারণে আজকে এই সংকট তৈরি হয়েছে। পদ্মা সেতুর উন্নয়নের জন্য নিজেকে গর্ববোধ করেন, মেট্রো রেলের জন্য যেমন গর্ববোধ করেন, তেমনি তার উচিত জনগণের সামনে নাকে খত দেওয়া এবং জনগণের সাথে ক্ষমা চাওয়া যে সেই 15 বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়েছে, ব্যাংকগুলো দেউলিয়া হয়েছে। আজকে বাংলাদেশের অর্থনীতি একটা ধ্বংসস্তূপ। এমপি, মন্ত্রী, দলীয় চেলা চামুন্ডারা সবাই বাংলাদেশের অর্থনীতিকে বিদেশে পাচার করেছে। অবৈধভাবে তারা দুর্নীতি করে তারা বিভিন্নভাবে বাংলাদেশকে একটা ফোকলায় পরিণত করেছে। আমরা মনে করি যে এখান থেকে উত্তরণের জন্য এখন উচিত যেভাবেই ক্ষমতায় থাক না কেন, আমরা জানি যে 7ই জানুয়ারির যে নির্বাচন, সেখানে 5% মানুষেরও অংশগ্রহণ ছিল না। তারপরেও বলবো যে আজকে রাষ্ট্রের যে চেয়ার, সেই চেয়ার দখল করে আছেন, তার উচিত দেশের এই অর্থনৈতিক সংকট এবং দেশ যে দেউলিয়া হয়ে যাচ্ছে,
আজকে দেশ মহাসংকটে, আজকে দেশ অকার্যকর এবং একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এই সময়ে বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি সহ সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক টেবিলে বসে একটা রাজনৈতিক সমাধানের প্রচেষ্টা চালানো উচিত। তাহলে বাংলাদেশ রক্ষা পাবে, এদেশের মানুষ কিছুটা হলেও বাঁচার চিন্তা করবে, অন্তত কষ্ট থেকে লাঘব হওয়ারটা প্রক্রিয়া আমরা দেখতে পাবো। সরকার পতনে কি কি কাজ করছেন? ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে 2009 সাল থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমরা একটা গণতান্ত্রিক শক্তি, আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী শক্তি। যুগে যুগে বিভিন্ন দেশে যারা গণতন্ত্রকামী শক্তি, যারা জাতীয়তাবাদী শক্তি, যারা দেশপ্রেমিক শক্তি, তাদেরকে একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী অপশক্তি তাদেরকে গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে স্তব্ধ করা হয়। আমরা দেখেছি যে বিএনপির নামে, বিএনপি, জামাত ইসলামী, লেবার পার্টি সহ যারা আন্দোলনরত আমরা রাজনৈতিক দল রয়েছি, যারা আমরা 2024 সালের নির্বাচন বর্জন করেছি, দুঃশাসনকে আমরা না বলেছি, তাদের বিরুদ্ধে লাগাতারভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের 1 লাখের বেশি মামলায় 1 কোটির বেশি আসামি করা হয়েছে। আপনি জানেন যে প্রায় 1000 খানেকের বেশি আমাদের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। আমরা একজন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তাকে আমরা আজও ফিরে পাইনি। আমরা সাবেক এমপি হিরু পারভেজ, আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ইলিয়াস আলী, তাদেরকে আমরা আজও খুঁজে পাইনি। আমরা খুঁজে পাইনি ঢাকা সিটি কর্পোরেশনের 56 নম্বরের ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমকে। আমি গতকালকে একটি অনুষ্ঠানে ইলিয়াস আলীর মেয়েটির সাথে দেখা হয়েছিল। আজকে মেয়েটি অনেক বড় হয়েছে, কিন্তু এই ছোট্ট মেয়েটি ছিল অনেক ছোট মেয়ে ছিল। ওকে সামনে পেয়ে আমার কান্না আসছে যে আমরা আসলে ব্যর্থ, আমরা পারিনি তার বাবাকে খুঁজে দিতে। এরকম অসংখ্য নারী তার স্বামী ফিরে পায়নি, সন্তান তার বাবাকে ফিরে পায়নি, অনেক বাবা মা তার সন্তানকে ফিরে পায়নি। আজকে একটা গুমের রাজ্যে আমরা বসবাস করছি। আমরা আজকে ঘরে থাকলে খুন, বাইরে গেলে গুম। আপনারা দেখেছেন যে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার প্রায় 110 বার চার্জশিট দেওয়ার কথা বলেও এই প্রশাসন তথা পুলিশ, র্যাব সহ যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, তারা কিন্তু কোনো কিনারা করতে পারেনি। তা আমার দৃঢ় বিশ্বাস, সাগর রুনি হত্যার যদি সরকার চায় 24 ঘন্টার ভিতরে এর চার্জশিট এবং দোষীদের গ্রেপ্তার করা সম্ভব। আমরা এই দুঃশাসন থেকে মুক্তির জন্য জনগণকে সাথে নিয়ে দীর্ঘ 15 বছর যাবৎ শান্তিপূর্ণভাবে আমরা কার্যক্রম চালিয়েছি। এর ভিতরে আপনারা দেখেছেন 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসি, 2015 সালে আমাদের সেই অসহযোগ আন্দোলন, আমরা সর্বোপরি 2024 সালের যেই নির্বাচনের আগে গণতান্ত্রিকভাবে যে আমরা যুগপৎ আন্দোলন করেছি। আমরা চেয়েছি যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমাদের শান্তিকামী মানুষকে নিয়ে আমরা সরকারের বিরুদ্ধে না বলবো। আপনাদের মনে আছে যে 28শে অক্টোবর লগি বৈঠা তাণ্ডবতার দিবসকে সামনে রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন যে 28 তারিখের সমাবেশ করলে এর পরিণতি আমরা 28শে অক্টোবর যেই মানে হেফাজত ইসলামের যেই শাপলা চত্বরে যেই জঘন্য ভয়াবহ নৃশংসতা চালিয়েছিল তার চেয়েও জঘন্য হবে। আমরা ভেবেছিলাম যেটা ছিল ওবায়দুল কাদেরের একটা রাজনৈতিক বক্তব্য। আসলে আওয়ামী লীগের সম্পর্কে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক বলেছিলেন যে জাতে মাতাল তালে ঠিক, এর নাম আওয়ামী লীগ। ওবায়দুল কাদের যা বলেছেন তাই করেছেন। 28শে অক্টোবর তারা পরিকল্পিতভাবে প্রধান বিচারপতির বাড়িতে তারা হামলা করেছে, তারা পুলিশ হাসপাতালে হামলা করেছে, তারা পুলিশকে হত্যা করেছে, তারা পুলিশের উপরে হামলা করে আমাদের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ঘায়েল করার চেষ্টা করেছে। তারপরেও কিন্তু আমরা দেখেছেন যে 7ই জানুয়ারি
নির্বাচনের পর পর্যন্ত আমরা শান্তিপূর্ণ কর্মসূচি থেকে পিছপা হইনি। আপনি বলতে পারেন যে আমরা তো নির্বাচনে যাইনি, আমরা 15 বছর যাবৎ সরকারে যেতে পারিনি, আমাদের দলীয় নেতাকর্মীরা হামলা মামলা গ্রেপ্তার নির্যাতনের শিকার, আমাদের কর্মীদের প্রতি মাসের 24 দিন 25 দিন আমাদের আদালতের বারান্দায় কাটে। তারপরে বলবো যে আমলা সফল, কারণ এদেশের মানুষ তারা নির্বাচন ব্যবস্থা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জাতীয় নির্বাচনের পরে উপজেলা নির্বাচনে প্রমাণ হয়েছে এদেশের জনগণ গণতন্ত্রকামী, তারা একটা সুষ্ঠু নির্বাচন চায়, তারা আওয়ামী লীগের ভোট চুরি তারা দেখতে চায় না। বিগত 7ই জানুয়ারি নির্বাচনে যদি বিএনপি তথা তার সমমনা শক্তি নির্বাচনে যেত, আমার মনে হয় এই যে ভোট কেন্দ্রের যেই অবস্থা, যেই 5% ভোট কেন্দ্র এটা 7% হতো না, জনগণ ভোট কেন্দ্রে যেত না। তো বিএনপি আন্দোলনের শক্তি তারা বুঝতে পেরেছে, জনগণের যে নর্মসকে তারা বুঝতে পারার জন্য আমি ধন্যবাদ জানাই, যে জনগণের যে চাহিদা, জনগণের যে প্রত্যাশা, তার সাথে আমরা যোগসূত্র করে আমরা রাজপথের আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আমরা করে গিয়েছি। আমরা এখন উপলব্ধি করছি যে আমাদের আবার নতুন করে আমাদের আন্দোলনকে কর্মসূচি নিয়ে আমাদের জনগণের সামনে যাওয়া দরকার। আপনি জানেন যে আজকে দেশ দুর্ভিক্ষময় অবস্থা চলছে, প্রতিদিন দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের পাগলা ঘোড়ার হামলায় জনগণ আজকে অতিষ্ঠ হয়ে গেছে। আজকে মানুষের, বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণী, তাদের যেই কষ্ট, তাদের যে আর্তনাদ, তাদের যেই সমস্যা, আজকে ঘরের ভিতরে তারা যেই সংসারের ভিতরে যেই দুরবস্থায় আছে, তাদের পরিবার পরিজন নিয়ে অমানবিক অবস্থায় যে আছে, এটা বোঝার মতো এই সরকারের এমপি মন্ত্রীদের কারোরই কোনো সুযোগ নেই। আমি বলবো শুধু এমপি মন্ত্রী নয়, আজকে যারা রাজনীতি করছেন, যারা অডেল সম্পত্তির মালিক হয়েছেন, যারা টাকা পয়সা কারিগরি তৈরি করেছেন, তারা গরিবের আর্তনাদ বোঝার মতো তাদের অবস্থা নাই। তারা দেখবেন আপনি ইউনিমার্টে গিয়ে তারপরে তারা তাদের কাঁচা বাজার করছেন, তাদের বাজার সদাই করছেন। ইউনিমার্টে আমি দেখেছি যে 1 কেজি টমেটোর দাম 2800 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম 4800 টাকা। এই পেঁয়াজ, টমেটো, আলু, বিভিন্ন দেশের ফল মূল, হাজার হাজার টাকা তাদের এক একটার দাম। এইগুলো কিনে খাচ্ছে কারা? এই বাংলাদেশেরই মানুষ কিনে খাচ্ছে। তাদের পরিচয়, তাদের পার্সেন্টেজ সর্বোচ্চ 7 থেকে 10%-এর বেশি নয়, কিন্তু বাকি যে 90% মানুষ, তারা আজকে পিষে মরে যাচ্ছে, তাদের অবস্থা করুণ হয়ে যাচ্ছে। তো যার কারণে আমি মনে করি যে আমাদের এখন দ্রব্যমূল্য নিয়ে, দুর্নীতি, অর্থ পাচার এবং সামগ্রিকভাবে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদের কর্মসূচি নিয়ে রাজপথে আসা সময়ের দাবি। জনগণ প্রত্যাশা করছে যে দেশের গণতন্ত্রকামী দেশপ্রেমিক শক্তির আকাঙ্ক্ষা হচ্ছে যে আমরা এখন আন্দোলন কর্মসূচি নিয়ে রাজপথে আসি এবং তাদের সাথে নিয়ে আমরা সামনের দিকে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মঙ্গলের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করি।